Hello and welcome to the first lecture of Simulation and Modeling course. তো আমাদের পুরো সেমিস্টার জুড়েই যে লেকচার স্লাইডগুলো আমরা পড়বো এটা মেইনলি বেসড অন ডিসক্রিট ইভেন্ট সিমুলেশন যে বইটা আছে, রাইটার হচ্ছে জেরি ব্যাংকস। তার যে বইটা আছে এটাকে ফলো করে আসলে পুরো কোর্সটাকে ডিজাইন করা আছে। এটা হচ্ছে আমরা বুক হিসেবে ব্যবহার করব পুরো সেমিস্টার জুড়ে। তো আজকে আমরা দেখবো হোয়াট ইজ সিমুলেশন সম্পর্কে জানবো। তো সিমুলেশন আসলে আর কিছুই না, সিমুলেশন ইজ এ imitation of a real life scenarios, imitation of real life process or system over time। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রসেসের কথা বলা আছে, এটা হচ্ছে মডেল অ্যানালিসিস। তো এখানে কি করতেছি, আমরা সেট অফ অ্যাজাম্পশন করতেছি। অ্যাজাম্পশন করার পর আমরা দেখছি যে এই রিয়েল ওয়ার্ল্ড সিনারিওকে একটা মডেল তৈরি করতেছি এবং মডেলের উপর বিভিন্ন অ্যানালিসিস করে বিভিন্ন আমার যে আউটকাম বা রেজাল্ট দরকার আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি এখান থেকে। তাই আমি বলতে পারি এক কথায় সিমুলেশন ইজ দ্য ইমিটেশন অফ দ্য অপারেশন অফ রিয়েল ওয়ার্ল্ড প্রসেস অর সিস্টেম ওভার টাইম। এটা জাস্ট একদম ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ করার মতো কিছু নেই, জাস্ট আপনি আপনার ভাষায় বুঝতে পারলেই হলো। পরীক্ষা যদি আসে তো আপনি আপনার ভাষায় বুঝিয়ে লিখতে পারলেই হবে, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করার কিছু নাই। To develop a set of সিমুলেশন কি করে, আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল, লজিক্যাল, সিম্বলিক রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি যদি এই সিমুলেশনের মাধ্যমে। ঠিক আছে, বিভিন্ন আমার সিস্টেমের উপরে বিভিন্ন ধরনের লজিক্যাল, ম্যাথমেটিক্যাল, সিম্বলিক রিলেশনশিপ বিটুইন এন্টিটিস অফ ইন্টারেস্ট। তার মধ্যে যেই এন্টিটিস এর উপর সিমুলেশনের মধ্যে যে এন্টিটিস গুলো আছে, এন্টিটিস এর উপরে বিভিন্ন ম্যাথমেটিক্যাল, লজিক্যাল রিলেশনশিপ আমরা বিল্ড করতে পারি উইথ দ্য হেল্প অফ সিমুলেশন। ঠিক আছে, তাছাড়াও আমরা হচ্ছে যে মেইন যে জিনিসটা আমরা টু এস্টিমেট দ্য মেজার্স অফ পারফরম্যান্স অফ দ্য সিস্টেম উইথ সিমুলেশন জেনারেটেড ডেটা। তো যখন আমরা সিমুলেশন করতেছি আমাদের মেইন উদ্দেশ্য থাকবে কি, যখন আমরা কাজ করতেছি মেইন একটা আউটকাম, তাই না? যখন সিমুলেশন করতেছি তখন আমাদের মেইন উদ্দেশ্য থাকবে একটা ওখান থেকে একটা পারফরম্যান্স, একটা আউটকাম পাওয়া। যে আমি যে সিস্টেমটাকে মডেল করলাম, একটা আর্টিফিশিয়াল মডেল বানালাম, অ্যানালিসিস করলাম, আমার আউটকামটা কি আসবে। তো আমি যে মডেলটা নিয়ে কাজ করতে যাচ্ছি বা যে মডেলটা আমি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করব, তো সেইখান থেকে আমার ইয়েটা কেমন আসছে, পারফরমেন্সটা কেমন আসছে, নাকি হচ্ছে যে আমার সিস্টেমটা কি এডুকেট না, আরো চেঞ্জেস এনে আবার সিমুলেশন করতে হবে কিনা। তো আমাদের সিমুলেশন কি করে, টু এস্টিমেট দ্য পারফরমেন্স মেথডস। তো আমাদের সিমুলেশনের মাধ্যমে আমরা একটা সিস্টেমকে ডিজাইন করে আমরা সিস্টেমের পারফরমেন্স ভবিষ্যতে কেমন হতে পারে এই ধরনের পারফরমেন্স মেজার গুলো আমরা এস্টিমেট করতে পারি। এটা হচ্ছে একটা জিনিস, মেইন জিনিস। তো সিমুলেশন আরো সিমুলেশন ক্যান বি ইউজড কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে, অ্যাজ দ্য অ্যানালিসিস। দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ অ্যান অ্যানালিসিস টুল আর একটা হচ্ছে অ্যাজ অ্যান ডিজাইন টুল। অ্যানালিসিস টুল কোন ক্ষেত্রে, ফর প্রিডিক্টিং দ্য এফেক্ট অফ চেঞ্জেস ইন এক্সিস্টিং সিস্টেম। হয়তো আমার একটা এক্সিস্টিং সিস্টেম আছে, যেমন বললাম আমি এটিএম, আমার এটিএম এর দুইটা বুথ আছে। তো আমি হচ্ছে সিমুলেশন করে দেখতে পারি যে আসলে আরো 4 বছর পরে বা 2 বছর পরে দুইটা বুথে দুইটা এটিএম মেশিন দিয়েই আমার চলবে কিনা, কারণ এখানে পপুলেশন বাড়তেছে, এখানে হয়তো কয়েকটা ইউনিভার্সিটি হয়েছে, তোমার কিন্তু আরো দিন দিন আসলে আমার এটিএম এর ইউজটা বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা সিমুলেশন অ্যানালিসিস টুল ব্যবহার করে এক্সিস্টিং সিস্টেমকে আমার প্রেডিক্ট করতে পারি যে ভবিষ্যতে কি ধরনের সিনারিও হইতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তো 1 বছর পরে যে আরো 3-4টা মেশিন ইনস্টল করলাম। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে as the design tool to predict the performance of new system। তো শুধু এক্সিস্টিং সিস্টেমের অ্যানালিসিস না, আমরা নিউ একটা সিস্টেম ডিজাইন করে নিউ সিস্টেমের যে পারফরমেন্স কেমন হবে এটা আমরা আসলে প্রেডিক্ট করতে পারি উইথ দ্য হেল্প অফ সিমুলেশন। এজন্য আমরা বলতেছি সিমুলেশনটাকে আমরা ডিজাইন টুল হিসেবে ব্যবহার করতে পারি। কখন, যদি আমরা নতুন সিস্টেমের পারফরমেন্স মেজার করার জন্য, এটাকে আমরা এক্সিস্টিং সিস্টেমের পারফরমেন্স মেজার করার জন্য অ্যানালিসিস টুল হিসেবে ব্যবহার করতে পারি। দুটো জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যদি আমরা দেখি এখানে, দেখেন সিমুলেশনের সাহায্যে আমি কি করতে পারি, আমার রিয়েল লাইফ সিনারিওকে ইমিটেশন করতে পারি। ঠিক আছে, মানে রিয়েল লাইফ সিনারিওতে আমি একটা জাস্ট একটা ভার্চুয়ালি ইমপ্লিমেন্ট করে ওখান থেকে একটা ফ্লেভার বা হচ্ছে যে একটা এক্সপিরিয়েন্স আমি ওখান থেকে নিয়ে নিলাম। তো শুধুমাত্র এক্সপিরিয়েন্স নেওয়া না, কি ধরনের পারফরমেন্স বিল্ড করা যায় বা পারফরমেন্স ভালো করার জন্য ওয়েব সিস্টেমটা কিভাবে চেঞ্জ করা যায়, এই ধরনের জিনিসপত্র আমরা সিমুলেশন দিয়ে করতে পারি। যেমন যদি একটা উদাহরণ দিই, যে প্লেন, যে বিষয়টা প্লেন হচ্ছে যদি হচ্ছে যে ডিরেক্টলি একজন মানুষকে যখন প্লেন চালানো শেখানো হচ্ছে, প্লেনটা কিন্তু ওয়ে ডেঞ্জারাস দ্যান রাইডিং এ বাইসাইকেল। বাইসাইকেল যখন শেখানো হয় ঠিক আছে, ও একটা ফিজিক্যাল বাইসাইকেল দিয়ে দিলাম, ও চালালো। বাট প্লেনটা কিন্তু ডিফারেন্ট, কারণ প্লেনে যদি হচ্ছে কোনো ধরনের ভুল হয় তো সে কিন্তু তার প্রাণহানির সম্ভাবনা আছে। প্লাস প্লেনটা হচ্ছে ক্র্যাশ করবে, সাথে সাথে যেখানে ক্র্যাশ করবে ওখানে যে জনবসতি আছে ওখানেও একটা প্রাণহানির সম্ভাবনা আছে। তো এই সকল ডেঞ্জারাস ক্ষেত্রে তারপর হচ্ছে যখন হচ্ছে যে ডক্টররা যখন হচ্ছে যে ইয়ে করতেছে, সার্জারি করতেছে, তো প্রথমবারই যদি একটা রিয়েল পেশেন্টের উপরে ইমপ্লিমেন্ট করা হয়, সার্জারি করে কোনো ধরনের ভুল হলে পেশেন্টের জীবনহানির সম্ভাবনা থাকে। তো এইসব ক্ষেত্রে একটা সিস্টেম ডিজাইন করে সিস্টেমের মধ্যে যদি এইসব শিক্ষানবিশ ডক্টর বা পাইলটদের যদি হচ্ছে শিক্ষা দেওয়া হয় বা
সেই রিয়েল লাইফে একটা সিচুয়েশনের একটা এক্সপিরিয়েন্স দেওয়া যায় উইথ দ্য হেল্প অফ সিমুলেশন, এটা কিন্তু বেস্ট হয়। তো এইভাবে করে ডিরেক্টলি প্লেন চালাতে না জাস্ট ছবিটা দেওয়া হয়েছে এই কারণে বোঝানোর জন্য। ডিরেক্টলি একটা যখন একটা শিক্ষানবিশ পাইলটকে একটা প্লেন না দিয়ে ওকে আমি একটা সিমুলেশনের এনভায়রনমেন্টে নিয়ে গেলাম, ও হচ্ছে সিমুলেশন করে দেখলো বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা পাইলো, বাট ও কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে রিয়েল লাইফের যে ডেঞ্জার গুলো আছে বা বিপদগুলো আছে ওগুলো কিন্তু অ্যাভয়েড করছে। তো এই ধরনের সিনারিওর ক্ষেত্রে আমরা সিমুলেশন ব্যবহার করে এই ধরনের ডেঞ্জারাস কাজগুলোকে আগে হচ্ছে ওকে একটু এক্সপিরিয়েন্স করে নিয়ে তারপর হচ্ছে রিয়েল লাইফে ওকে হচ্ছে প্লেন বা অপারেশন করতে দেয়। তো এই যে এখানে কিন্তু কিন্তু ওই যে রাস্তায় গাড়ি চালানোর ড্রাইভিং এর জন্য কিন্তু এখন সিমুলেশন টুলস আছে, চাইলে হচ্ছে যে সিমুলেশন আগে করে তারপর হচ্ছে যে রিয়েল লাইফ অ্যাকচুয়ালি ড্রাইভিং শেখা যায়। ওকে। তো যখন হচ্ছে যে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো হচ্ছে তো এটা রিয়েলি ডিফিকাল্ট প্রথমবার মতো যদি কেউ গিয়ে গাড়ি চালায় পাহাড়ি রাস্তায়। তো যারা হচ্ছে এক্সপার্ট মানে ওইখানকার যারা লোকাল লোকাল ড্রাইভার্সরা কিন্তু সাহস পায় না ওইখানে পাহাড়ি রাস্তাগুলোতে গাড়ি চালানোর জন্য, খুবই উঁচু নিচু, এদিকে অনেক ঢাল থাকে। তো এসব সিনারিওতে যদি হচ্ছে কেউ আহ, যদি পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর জন্য ইন্টারেস্টেড থাকে তো আগে থেকে ধরেন সিমুলেশন টুলের সাহায্যে আগে থেকে একটু ড্রাইভিং করে দেখতে পারে যে আসলে কি অবস্থা, তাহলে একটা এক্সপিরিয়েন্স আসবে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হবে। তখন যখন সে অ্যাকচুয়ালি ওখানে গাড়ি চালাবে তখন একটা তার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স গুলো সে সিমুলেশন করে পাইছে ওটা কাজে লাগিয়ে সে ওগুলাকে হ্যান্ডেল করতে পারবে সিচুয়েশন গুলাকে। তো অনেক সুবিধা আছে সিমুলেশনের, আমি জাস্ট বললাম পারফরমেন্স প্রিডিক্ট করা যায়, তারপরে কোনো চেঞ্জেস আনা সম্ভব কিনা, সিস্টেম আছে ওটাতে কিছু প্রবলেম আছে ওগুলোকে ওভারকাম করার জন্য সিমুলেশন করে দেখতে পারি কি কি চেঞ্জ আনলে আমাদের সিস্টেম আরো ভালো হবে। তো এটা আসলে কি ইউজুয়ালি হচ্ছে যে মাচ চিপার দেন ইউজিং রিয়েল থিং। তো যদি হচ্ছে যে আমি একটা সিস্টেম বানাবো যে আমি একটা এটিএম বুথ ইনস্টল করবো, তো আমি জাস্ট হচ্ছে যদি কোনো কিছু চিন্তা না করে ইনস্টল করে দিলাম, তো এটা করতে গেলে আমার কয়েক লক্ষ টাকা ক্ষতি মানে ইয়ে হবে, আমাকে একটা রেন্ট করতে হবে একটা রুম, তারপর হচ্ছে বিভিন্ন মেশিন, তারপর ওখানে একটা এমপ্লয়ি, অনেক খরচ আছে। কিন্তু আমি যদি হচ্ছে সিমুলেশন করে নিই, পারফরমেন্সটা ডিটারমাইন করে নিই যে পারফরমেন্স কেমন হবে, এই লোকেশনে যদি আমি একটা এটিএম বুথ ইনস্টল করি ডাচ বাংলা পয়েন্ট অফ ভিউ, তাহলে আমার কি ধরনের বেনিফিট হতে পারে। তো সেক্ষেত্রে সিমুলেশন করলে কিন্তু আমার খুব বেশি খরচ হচ্ছে না, আমি জাস্ট সফটওয়্যারের মধ্যেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা সিস্টেম বানিয়ে যেমন আমরা ল্যাবে দেখছি একটা সিমুলেশন করতে পারতেছি। তো আমার খরচ কিন্তু কম হচ্ছে, কিন্তু যদি আমি অ্যাকচুয়ালি ওটা বানাই ফেলি তাহলে কিন্তু আমার খরচের মানে শেষ নাই, কিন্তু খরচ কিন্তু হইতে থাকে। তো পরে যদি আমি চেঞ্জও করতে চাই আমার কিন্তু আবার সেই ইয়ে করতে হবে, খরচ টরচের যে বিষয়গুলো ওটা কিন্তু অলরেডি ব্যয় হয়ে যাবে। চেঞ্জ করতে গেলে আবার নতুন করে আবার সবকিছু ভেঙে চুরে আবার বানাতে হবে, তো এটা খুবই কস্টলি। তো আবার কি হতে পারে সিমুলেশন করলে খুব সহজেই খুব দ্রুত সিমুলেশন করতে, যেহেতু হচ্ছে যে একটা সফটওয়্যারের মধ্যে করলেই হয়, তো আমার একটা সিস্টেম বানাইতে গেলে বা একটা এটিএম বুথ যদি আমি বানাতে চাই তাহলে আমার 10 দিন বা 20 দিন সময় লাগবে, বাট আমি কিন্তু খুব সহজে একটা সফটওয়্যারের মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই আমি কিন্তু একটা সিমুলেশন সিস্টেম বানাই, একটা সিস্টেম মডেল করে মডেলটাকে আমি রান অ্যানালাইসিস করতে পারি, সিমুলেশন করতে পারি। তো তো এছাড়াও কি allows for data to be changed to see the consequences। যখন আমি সিমুলেশন করতেছি তখন বিভিন্ন ধরনের ডেটা চেঞ্জ হচ্ছে, তখন আমি একদম দেখতে পারতেছি যে এই দিনে এই ধরনের ডেটা জেনারেট হচ্ছে, তো এই ডেটাগুলো দেখে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আমরা পেতে পারি। ঠিক আছে, এছাড়া হচ্ছে যে বিভিন্ন ডেঞ্জারাস যে সিচুয়েশন গুলো আছে এগুলোকে আমরা সিমুলেশনের সাহায্যে প্রথমে একটা এক্সপিরিয়েন্স নিয়ে তারপর হচ্ছে রিয়েল লাইফ সিনারিওতে যাইতে পারি, যাতে করে হচ্ছে কি আমাদের যে রিস্কটা আছে লাইফ রিস্কটা মিটিগেট হয়ে যায়। তো এছাড়াও আরো অন্যান্য অনেক অসুবিধা আছে সিমুলেশন, এটা বলে আসলে শেষ করা যাবে না। তো এখন যদি আমরা একটু দেখি কোথায় কোথায় আসলে সিমুলেশন ব্যবহার করাটা অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল সিনারিও এক্সপেরিমেন্টেশন করতে হবে কেস স্টাডির ক্ষেত্রে, কমপ্লেক্স সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে। তখন আমরা একটা সিস্টেম এই সিমুলেশনের সাহায্যে আমরা এই কমপ্লেক্স সিস্টেম ডিজাইন করে ওগুলোর উপর সিমুলেশন চালিয়ে কাজ করতে পারি। এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশনাল organizational environmental changes can be simulated and the effect of this alternations of the model can be observed। তো বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল চেঞ্জ মানে দেখা গেলো যে আমি এই যে আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ বলি, তো আমি তো একটা পৃথিবী একটা মডেল ডিজাইন করলাম, মডেল ডিজাইন করে দেখলাম যে নেক্সট 10 বছরে আমরা যে ধরনের ক্ষতি করতেছি পৃথিবীকে, ওয়ার্ল্ডে যে ধরনের পলিউশন করতেছি, এই ধরনের পলিউশন যদি চলতে থাকে নেক্সট 10 বছরে কি ধরনের সিনারিও আসতে পারে। তো এই সব জিনিস প্রিডিক্ট করার জন্য বা এই জিনিসপত্রকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমরা এই যে এই ধরনের একটা ওয়ার্ল্ড একটা বিশ্বর গোল একটা বানিয়ে ওটাকে সিমুলেশন করে আমরা ভিউয়ারকে দেখাইতে পারি যে এই ধরনের সিচুয়েশন হতে পারে। তো আমরা পলিউশনকে কমাই ফেলি, যত সম্ভব প্লাস্টিকের ব্যবহার কমাই ফেলি আসলে। তাছাড়া হচ্ছে যে যখন হচ্ছে যে তো তাছাড়া হচ্ছে যে যে আমি যখন হচ্ছে সিমুলেশন করতেছি, সিমুলেশন করার পরে
সিমুলেশন তো আমি একটা সফটওয়্যারে বসে বসে একটা সফটওয়্যারের মধ্যে করলে হচ্ছে, করার পরে যে নলেজটা আমি পাচ্ছি ওটা আমি কিন্তু রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করলে আমার সিস্টেমটা আরো বেশি ইমপ্রুভ হবে। ঠিক আছে? তারপর হচ্ছে কি আরেকটা যেটা এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে যে দেখেন ইনপুট এবং রেজাল্ট। তো যখন হচ্ছে যে আমি সিমুলেশন একটা সফটওয়্যারের মধ্যে বানাচ্ছি, তখন কিন্তু আমি খুব সহজেই সফটওয়্যারের মধ্যে সিমুলেশনটা বন্ধ করে আমি জাস্ট কিন্তু ইনপুট গুলো চেঞ্জ করলে হয়। যেমন আমরা লেগে দেখছি ল্যাবে দেখছি যে টাইম চেঞ্জ করলে, টাইমে টাইপ চেঞ্জ করলে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে যায়। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ সিমুলেশনের ক্ষেত্রে। তো আমি জাস্ট হচ্ছে বিভিন্ন ইনপুটের জন্য বিভিন্ন আউটপুট গুলোকে গেস করতে পারি বা দেখতে পারি, যাতে করে বেস্ট যে পারফরম্যান্সটা আমি যখন পাবো তখন আমি ওই সিস্টেমটাকে আমি আসলে রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট করব। তাহলে তাতে করে কি হবে, আমার রিয়েল লাইফে কস্টটা কমে যাবে। কারণ হচ্ছে যদি আমি ভুল সিস্টেম রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করে ফেলি, তখন কিন্তু আমার যে খরচগুলো হবে এই খরচগুলো কিন্তু ফিরে আসবে না, এটা কিন্তু আমার লস্ট হয়ে যাবে, মানে লস হবে কিন্তু এটা। তো যদি আমি সিমুলেশন করে একটা পারফেক্ট সিস্টেম আসলে ইমপ্লিমেন্ট করি, যদিও কোনো কিছু পারফেক্ট না, তারপরে যত সম্ভব পারফেক্ট একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করি, তাহলে কিন্তু আমারই অনেক লাভ হচ্ছে, আমার অনেক টাকা পয়সা বেঁচে যাচ্ছে এবং আমার অনেক সময় বেঁচে যাচ্ছে। এছাড়া আবার অন্যান্য অনেক ক্ষেত্রে সিমুলেশন ব্যবহার করা যায়। এখানে জাস্ট কয়েকটা জিনিস মেনশন করা আছে, জাস্ট ইউ হ্যাভ টু জাস্ট গো থ্রু দেম। ঠিক আছে? এখন যদি বলি যে কোথায় কোথায় সিমুলেশন আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, যখন আসলে যে খুব সহজে কমন সেন্স দিয়ে সিস্টেমের প্রবলেমগুলো, যে সিস্টেমগুলো ডিজাইন করা যায় বা সিস্টেমের প্রবলেমগুলো সলভ করা যায়, সেক্ষেত্রে আসলে সিমুলেশন ব্যবহার করে সিমুলেশন করতে গিয়ে একটা সফটওয়্যার বা একজন লোক হায়ার করে যে অর্থ ব্যয় হবে, এটা আসলে করার কোনো মানেই হয় না। তো যখন হচ্ছে খুব সহজেই করে ফেলা যায়, কমন সেন্স বা অ্যানালিটিক্যালি সলভ করা যায় বা ডিরেক্ট এক্সপেরিমেন্ট আসলে ইজিয়ার, তখন হচ্ছে যে আমি এসব ক্ষেত্রে আমি সিমুলেশনটা করবো না। কারণ হচ্ছে যে সিমুলেশন করলে কি হবে, আমার যে একটা কস্ট হবে, যদিও সফটওয়্যার করতে কম সময় লাগতেছে, বাট আমাকে যদি হচ্ছে যে আমি সিমুলেশন পারি না, আমাকে কাউকে হায়ার করতে হবে, সেক্ষেত্রে আমি যাকে হায়ার করতে তাকে টাকা অর্থ দিতে হবে। তো এই অর্থটা আমাকে ব্যয় করতে হবে না যদি আমি হচ্ছে ডিরেক্টলি আমি খুব কমন সেন্সের মাধ্যমে বা অ্যানালিটিক্যালি বা ডিরেক্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি হচ্ছে করে ফেলতে পারি। আবার যখন হচ্ছে আমার কস্ট, আমার যে বাজেটটা আছে, বাজেটের মধ্যে সিমুলেশন করতে গিয়ে দেখা গেল যে বাজেটটা অর্ধেক শেষ হয়ে গেছে, বাজেট যখন কম থাকে তখন আমি আবার সিমুলেশন করবো না। ঠিক আছে? যখন হচ্ছে আমার রিসোর্স বা টাইম নাই সিমুলেশন করে দেখার মতো, তখন আসলে সিমুলেশন ব্যবহার করা ইমপ্লিমেন্ট না। তো আমাদের সিস্টেম হচ্ছে যে টু কমপ্লেক্স, সিস্টেম এতই কমপ্লেক্স যে আসলে মডেলটা ডিজাইন করা সম্ভব হচ্ছে না। সেসব ক্ষেত্রে ভুলভাল মডেল ডিজাইন করাচ্ছে না করাটাই বেটার। ঠিক আছে? তো যখন হচ্ছে যে আমার যখন কোনো সিস্টেম ডিজাইন করতেছি, যখন আমরা ওখানে ভেরিফাই বা হচ্ছে ভ্যালিডেট করার মতো কিছু দরকার নেই, রিকোয়ারমেন্ট নেই, তখন আসলে আমার এই বা হচ্ছে যে পারফরমেন্স যেমনই হোক না কেন আমার আসলে যায় আসে না কোনো কিছু, তখন আসলে আমার এই সিমুলেশন করে করে শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই। তো এইসব ক্ষেত্রে আমরা সিমুলেশন ব্যবহার করবো না। তো আরো একটা জিনিস হচ্ছে যে আরো কয়েকটা অ্যাডভান্টেজ এখানে মেনশন করেছে, জাস্ট গো থ্রু দেম। আর এখানে আরো কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, একই কথা যেগুলো বললাম ওগুলো। তো কোথায় কোথায় সিমুলেশন ব্যবহার করা যায়, পৃথিবীর মানে আমাদের রিয়েল লাইফের সব জায়গায় আসলে সিমুলেশন ব্যবহার করা যায়। একটা সিস্টেম ডিজাইন করে মডেলটাকে আমরা সিমুলেট করি। তো কোর্সের নাম কিন্তু সিমুলেশন আর মডেলিং, বাট ইনফ্যাক্ট আমাদের আগে করতে হবে মডেলিং, তারপরে করবো হচ্ছে সিমুলেশন। তো ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং অ্যাপ্লিকেশনে আমরা আসলে সিমুলেশন ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এ কতটুকু কি মিশাইতে হবে সেমিকন্ডাক্টরের মধ্যে, সেগুলো হচ্ছে যে আমরা একটা সিমুলেশন করে কতটুকু মিশাইলে তারপর তোমার হচ্ছে সেমিকন্ডাক্টরের আউটপুটটা কিরকম পাওয়া যায়, আউটপুট দেখে আবার একটু রেশিও চেঞ্জ করা, এই ধরনের জিনিসপত্র আমরা করতে পারি হচ্ছে সিমুলেশনের সাথে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এর মধ্যে। তো এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ আমি একটা দেখা গেলো যে আমি একটা বিল্ডিং বানাবো, বিল্ডিং এর একটা ডিজাইন করলাম, ডিজাইনিং এর জন্য বিভিন্ন সফটওয়্যার আছে আসলে, যে কি বলে ওগুলো যেন ভুলে গেছি আমি, অটোক্যাড দিয়ে আসলে যারা সিভিল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা কিন্তু যে অটোক্যাড দিয়ে হচ্ছে যে সার্কিট ডিজাইন বা হচ্ছে যে বিল্ডিং ডিজাইন করে, বা যারা আর্কিটেক্ট ওরা কিন্তু কম্পিউটারের মধ্যে অটোক্যাড সফটওয়্যারের মধ্যে বিভিন্ন বিল্ডিং এর ডিজাইন তৈরি করে তারপর কাজ করে। বিভিন্ন ধরনের মিলিটারি অ্যাপ্লিকেশন, বিভিন্ন ডেঞ্জারাস ট্যাঙ্ক চালানো, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডেঞ্জারাস যে ওয়েপেন গুলো আছে ওগুলো চালানোর জন্য আমরা সিমুলেশন মডেলিং ব্যবহার করতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লিকেশন, লজিস্টিকের জন্য, লজিস্টিক বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং টুলস যেগুলো বলে ওগুলো ডিজাইন, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, বিভিন্ন ধরনের ভেহিকেলের সিমুলেশনের জন্য, এসব কাজে আমরা আসলে অ্যাপ্লিকেশন সিমুলেশনটা ব্যবহার করতে পারি। তো এগুলো জাস্ট এত কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট আপনি একটু একবার করে দেখলেই এটা হয়ে যাবে। তারপর বিভিন্ন ধরনের বিজনেস প্রসেস সিমুলেশন, কোন একটা বিজনেসের ক্ষেত্রে সিমুলেশনটা করতে গেলে আমি সিমুলেশন ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হিউম্যান সিস্টেম, ঠিক আছে, এই ধরনের হিউম্যান অ্যানাটমি, এই টাইপের জিনিসপত্রগুলো আমরা সিমুলেশনের সাহায্যে ড্র করে এবং একটা আউটপুট পেতে পারি। তো এখান থেকে জাস্ট আমি খুব দ্রুত একটু গিয়েছি, যাতে করে হচ্ছে যে আমার ইয়েটা লেন্দি না হয়, যেন 10-12 মিনিটের মধ্যে আমি শেষ করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখান থেকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসলে দুনিয়ার অনেক কিছু আছে, জাস্ট হচ্ছে বেসিক জিনিসগুলো মনে রাখতে হবে, আর হচ্ছে যে আপনারা একটু জাস্ট গো থ্রু করবেন, তাহলে আশা করি এই লেকচার স্লাইডটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারবেন। থ্যাংক ইউ।